নতুন বছরে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। নতুন বছর মানেই নতুন কিছু চাওয়া। আর আমাদের চাওয়া তরুণদেরকে ঘিরে। তরুণদের জন্য আমাদের চাওয়া নতুন এই বছরে তারা যেন এমন একটি স্বাভাবিক জীবন ফিরে পায় যেখানে তারা নিজেদের যোগ্যতা দিয়ে তাদের সক্ষমতা দেখাতে পারে। আমাদের বিশ্বাস তরুণদের সেই সক্ষমতা রয়েছে, কারণ তারাই আমাদের সবচেয়ে বড় সম্ভাবনা। নতুন এই বছরে আমরা আরও বেশি বেশি তরুণদের কথা বলতে চাই, তাদের কথা শুনতে চাই। আমরা তরুণদের পাশে থাকতে চাই, আর এই কারণেই তরুণদের নিয়ে আমাদের আয়োজন এখন যৌবন যার। আমি আশিকুর রহমান চৌধুরী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই মনে করিয়ে দিতে চাই যে তরুণদের নিয়ে আমাদের এই অনুষ্ঠান এখন যৌবন যার এটি পাক্ষিকভাবে মঙ্গলবার প্রচারিত হয় সন্ধ্যা 6:45। শুরুতেই থাকছে ক্যাম্পাস থেকে বলছি। Hello, Mr. Joe, my programmer. How are you? এখন হচ্ছে সে কেউ একজন তার সামনে কোনো একটা ফেস আসলে সে চিনতে পারে সেটা কে আছে, বা তার হচ্ছে ফেসটাকে সে ট্র্যাক করতে পারে কোন পজিশনে আছে। মানুষের সাথে রোবটের কাজের যে গ্যাপটি রয়েছে সেটি হলো মানুষ যেভাবে চিন্তা করে সেভাবে তার অঙ্গ প্রত্যঙ্গের মুভমেন্টের মাধ্যমে অ্যাকশনে যেতে পারে, কিন্তু রোবটের সেরকম ফিজিক্যাল মুভমেন্ট না থাকায় সে অনেক কিছু করতে পারে না। এই ক্ষেত্রে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী এমন একটি রোবট নিয়ে এসেছেন যে রোবটটির মধ্যে নানা ধরনের ফিজিক্যাল মুভমেন্টের সক্ষমতা রয়েছে। তাই ওই রোবটটিকে এখন যেভাবে সফটওয়্যার ইনপুট দেওয়া হবে ওই রোবটটি ঠিক সেভাবেই আচরণ করতে পারবে। এমনকি চাইলে আপনি আপনার পেশার একজন সহযোগী হিসাবেও রোবটটিকে কাজে লাগাতে পারেন। Hello, Mr. Joe, my programmer. How are you? I'm fine. What about you? I am also fine. Have a great day. কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থীরা আবিষ্কার করা রোবটটির বিষয়ে দাবি করা হচ্ছে এটি দেশের সর্বাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন একটি রোবট। একটা রোবট আমরা তৈরি করছি, এটা ফিজিক্যাল যত মুভমেন্ট আছে যত কিছু দেওয়া দরকার আমরা দিয়ে দিছি। এখন এটা সফটওয়্যার ডেভেলপমেন্টের মাধ্যমে চাইলে আমরা যে কোনো পারপাস এটা ইউজ করতে পারবো। রাসবেরি পাইপে 3D প্রিন্টেড এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত একটা রোবট তৈরি করলাম বাংলাদেশে প্রথমবার। সে নিজে দেখতে চায় যে সামনে কোথায় কী হইতেছে, আগুন লাগছে কোথাও সে দেখতে পারতেছে। আগে যেমন আমরা সেন্সর ইউজ করতাম, তো সেন্সরের একটা রেঞ্জ থাকে আপনারা জানেন, একটা নির্দিষ্ট রেঞ্জের বাইরে সেন্সর পৌঁছায় না। কিন্তু একটা যে আপনার ভিজুয়ালাইজেশন যে চোখ বা দেখার যে ক্ষমতাটা এটা কিন্তু অনেক দূর পর্যন্ত দেখা যায়, এবং ধরেন উইদাউট এনি কন্ট্যাক্ট কিন্তু আমরা অনেকগুলো ডাটা কিন্তু নিয়ে নিতে পারবো, এবং সেই ডাটাগুলো নিয়ে বিভিন্ন ওয়েতে আমরা কাজ করতে পারবো। আপনি ফায়ার সার্ভিস বলেন, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট বলেন, সবগুলো জায়গায় এটাকে ইউজ করা যাবে। বা ডিফেন্স বলেন, সেখানে ইউজ করতে পারবেন। আপনি যদি চান মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে ইউজ করবেন ডাক্তারের পাশে, তাও পারবেন। সবগুলো কাজে কিন্তু এটাকে ইউজ করা সম্ভব। Or Bitcoin 4-ARM processor with 8 GB RAM and 120 GB ROM. একটি রোবট তখনই মানুষের বিকল্প হিসাবে তার পারদর্শিতা দেখাতে পারে যখন সে কিছু চিনতে পারে, এবং চিনতে পারার পর কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে অ্যাকশনে যেতে সেভাবে তার শরীরের নড়াচড়া করতে পারে। এখানেই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কোয়ান্টা রোবোটিক্স টিমের বিশেষত্ব। তাদের আবিষ্কার করা নিকো নামের রোবটটি 29 ধরনের বডি মুভমেন্ট করতে পারে, অর্থাৎ কোনো কাজ করতে মানুষের যত ধরনের বডি মুভমেন্ট দরকার তার প্রায় সবগুলি করতে পারে নিকো রোবট। আমরা ডিজাইনগুলো করছি বেসিক্যালি এরকম যে ছোটো ছোটো পার্টস, এটাকে বাইসেপসের পার্টস, এই যে জায়গার এরকম মোটমাট 329টা পার্টস আমাদের লাগছে এই রোবটটা তৈরি করতে। যেহেতু আমাদের রোবটে প্রায় 29টা ফ্রিডম অফ মুভমেন্ট আছে, তো আমি একে দিয়ে যে কোনো কাজ করাইতে পারবো, যে কোনো মেকানিক্যাল কাজ আমি ওকে দিয়ে করাইতে পারবো তার এত ডিগ্রি অফ ফ্রিডমের কারণে। বডি মুভমেন্টের যতই ক্ষমতা থাকুক, বুদ্ধি যদি না থাকে তবে রোবট খুব বেশি কিছু করতে পারে না। সেখানেও নিকো রোবটটি মোটেও পিছিয়ে নেই, বরং প্রতিনিয়ত চেষ্টা চলছে তাকে আরও এগিয়ে নিতে। এখন হচ্ছে সে কেউ একজন তার সামনে কোনো একটা ফেস আসলে সে চিনতে পারে সেটা কে আছে, বা তার হচ্ছে ফেসটাকে সে ট্র্যাক করতে পারে কোন পজিশনে আছে।
দেন আমাদের নেক্সট যে কাজটা সেটা হচ্ছে অবজেক্ট ডিটেকশন, কোনটা অ্যাপল, কোনটা হচ্ছে ফুটবল, কোনটা টেনিস বল, সেটা সে চিনতে পারবে আমাদের অবজেক্ট ডিটেকশন কাজটা শেষ হইলে। আর সে হচ্ছে ওই, আমি যদি বলি পিকে ব্যানানা, সে হচ্ছে ব্যানানা একটা পিক করতে পারবে, তার গ্রেপ করতে পারবে তার হাত দিয়ে। They are Shanjit Mandal from Physics Department, Jewel Nath from ICT Department, Anand Chakraborty from ICT Department, Tausif Bidparns from ICT Department, Moheen Khan from ICT Department. বড় 28 অন্যান্য ধান যারা চাষ করে 1000-1200-1500 টাকা মন ধান পাওয়া যায়। এই ধানগুলা প্রতি কেজি কালোটা 1000-1500 টাকা কেজি বিক্রি করতেছি। সবুজ কিংবা সোনালী ধানের হাসি এই বিষয়টির সাথে আমরা সবাই পরিচিত, কিন্তু যদি বলা হয় কালো ধানের হাসি, এই বিষয়টির সাথে কি আমরা খুব বেশি পরিচিত? আমরা পরিচিত হই বা না হই, এক সময় অত্যন্ত দামি ও পুষ্টিগুণ সমৃদ্ধ এই কালো ধানের চালের ব্যাপক কদর ছিল চীনের রাজপরিবারে। সেই কালো ধান এখন শোভা পাচ্ছে ফরিদপুরের মাঠে মাঠে। যা নিয়ে এসেছেন সেখানকার একজন তরুণ কৃষি উদ্যোক্তা। তিনি কালো ধান নিয়ে এমন কিছু সম্ভাবনা দেখিয়েছেন যা কিনা এলাকায় রীতিমতো সাড়া ফেলে দিয়েছে। ব্যবসায়ীরা সবসময় নতুন কিছু খোঁজেন যেখানে সম্ভাবনা লুকিয়ে থাকে। তাই ব্যবসায়ী হিসেবে করোনাকালীন বেকার সময়ে ফরিদপুরের রন্টি যখন কৃষিতে আসলেন, তখন তার ভাবনার মধ্যে ছিল নতুন কি হতে পারে। অবশেষে তিনি নতুন কিছু খুঁজে পান ব্ল্যাক রাইস বা কালো ধানকে। মাঠের পর মাঠ সেই কালো ধান এলাকায় এখন রীতিমতো আলোচনার বিষয়ে পরিণত হয়েছে। দামি হিসেবে যেই ধান একসময় চীনের রাজ পরিবারের সদস্যরাই কেবল খেতে পারতেন, সেই ধান এখন ফরিদপুরে। রন্টি সেটি নিয়ে এসেছেন ভিয়েতনাম ও ইন্দোনেশিয়া থেকে। অন্যান্য ধান যেখানে 1 মণ 1500 টাকা, সেখানে এই কালো ধানের চাল 1 কেজি 1500 টাকা। যেহেতু আমরা ব্যবসায়ী হিসেবে চিন্তা করি যে নতুন কিছু আনলে হয়তো বা ভালো একটা প্রফিট আশা করব। সেক্ষেত্রে ধানটা ইউটিউবে দেখে অর্ডার দিছি। অর্ডার দেওয়ার পরবর্তীতে তারা আমারে বললো ধানের দাম 2000 টাকা কেজি। আমি 4 কেজি ধান আনি, বাসার থেকে অনেকেই রাগারাগি করছে প্রথমে যে এত টাকা দিয়ে ধান আনলা। তাই আমি সবার অপেক্ষা করেই কাজ শুরু করছি। ইনশাল্লাহ আমি ধান লাগাইছি। অন্যান্য ধানের তুলনায় আমি প্রথমে যে চিন্তা করছিলাম যে আমন, তারপরে বড় 28 অন্যান্য ধান যারা চাষ করে ওই মন প্রতি হচ্ছে হইলো 1000-1200-1500 টাকা মন ধান পাওয়া যায়। আর এই ধানগুলা প্রতি কেজি কালোটা 1000-1500 টাকা কেজি বিক্রি করতেছি। 75 দিনে 3 বিঘা জমিতে অন্তত 90 মণ কালো ধান পাওয়ার আশা রন্টির, যার 1 মণ চালের দাম 55 থেকে 60,000 টাকা, যা অন্যান্য ধানের তুলনায় প্রায় 30 গুণ বেশি। আমাদের যুবক যারা আছে তারাও আমার ধান ক্ষেত দেখে আরও উদ্বুদ্ধ হচ্ছে যে এরা কৃষিকাজে আগ্রহ হচ্ছে। তো আমি ব্যবসার পাশাপাশি কৃষিকাজে নতুনত্ব আসছি, আর নতুনত্ব সমস্ত কিছু নিয়েই আমি আস্তে আস্তে সামনের বাংলাদেশের সমৃদ্ধময় কৃষি ইনশাল্লাহ আশা করতেছি। সাফল্যের হাসি কৃষক রন্টির। তার ক্ষেত জুড়ে এখন কালো ধানের হাসি। প্রতিদিন তার এই ক্ষেত দেখতে জেলার উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তারা ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন অনেকেই। এই ধানে আমরা খুব ফলন দেখতেছি ভালো, এবং এই ধান হলো অতি মূল্যবান ধানের মূল্য। তারপরে এই ধানে প্রায় 9-10টা রোগের থেকে অব্যাহতি পাওয়া যায়। আমরা অনেক দূরে থেকে আসছি ধানটা দেখার জন্য। ধানটা দেখে আমাদের খুব ভালো লাগলো। মনে হয় যে ধানটা যদি আমরা আবাদ করি তাহলে আমার মনে হয় যে আমরা উন্নতি করতে পারবো। ইউরোপ, আমেরিকা সহ উন্নত দেশগুলোতে ব্যাপক কদর রয়েছে এই কালো ধানের। ব্যাপক পুষ্টি ও ঔষধি গুণাগুণের কারণে কালো চাল বা ব্ল্যাক রাইসকে বলা হয় ওয়ার্ল্ড সুপারফুড।
কালো ধানে যেই পুষ্টি ও ঔষধি গুণাগুণ আছে তা ডায়াবেটিস, হৃদরোগ সহ নানা জটিল রোগ প্রতিরোধে অত্যন্ত কার্যকর। এই নিউট্রিয়েন্ট সমৃদ্ধ হাইলি নিউট্রিয়াস এই ধানটি এখন গোটা বিশ্বে অনেক দামি ধান হিসাবে বা দামি চাল হিসাবে বিক্রি হয়ে থাকে। যে ফরিদপুরে গত বছর এখানে প্রথম চাষ হয়েছিল, এবারও চাষ করা হয়েছে। এবারে যে কৃষক আছেন, যে কৃষক থাইল্যান্ড থেকে এবং ভিয়েতনাম থেকে 2 জায়গা থেকেই বীজ সংগ্রহ করেছে। তার এখন পর্যন্ত সব দিক থেকে তার অবস্থা খুবই ভালো আছে। আশা করি সে একটা ভালো ফলন পাবে। রন্টির কালো ধানের হাসিতে এলাকার হাজার হাজার যুবকের ভবিষ্যৎ হাসবে, এটাই প্রত্যাশা সকলের। এই পর্যায়ে থাকছে আওয়াজ তুলো। টাইব্রেকারে আমরা জিতে গেছি, এই সুযোগে মনে করেন যে নেতা এসে মনে করেন যে আমার মুফি নামে একজন ওই ছেলেকে মনে করেন যে বাটাম দিয়ে বাড়ি মারি শার্টটা সেলাই দিছে। বিশ্বকাপ ফুটবল খেলা চলা অবস্থায় সারা বিশ্বে বাংলাদেশকে নিয়ে এমন আলোচনা হয়েছে যে দেশটি কখনোই বিশ্বকাপ ফুটবলে খেলার সুযোগ পায় না, সেই দেশটি অন্য আরেক দেশকে সমর্থন করছে নিজেদের মন প্রাণ উজাড় করে দিয়ে। এমনকি বিশ্বকাপের সমস্ত উত্তেজনা যেন তারা নিজের দেশ বাংলাদেশে নিয়ে এসেছে। এই পর্যন্ত আলোচনা খুবই ইতিবাচক ছিল, কিন্তু খবরটি যখন এরকম আসে যে ওই বিশ্বকাপ ফুটবল খেলা চলা অবস্থায় অন্য আরেক দেশকে সমর্থন করতে গিয়ে 15 জন মানুষ প্রাণ হারিয়েছে, তখন আসলে কি বলার থাকে? বিশেষজ্ঞরা বলছেন যে এখানে এমন এক সত্য লুকায়িত আছে যা সমাজের ভয়ঙ্কর একটি দিককে ইঙ্গিত করছে। সমাজবিজ্ঞানীদের মতে সমাজে এখন সম্প্রীতি, সহিষ্ণুতা এতটাই কমে গেছে যেন কোনো না কোনো উপায়ে শত্রু থাকতেই হয়। আর যদি কোনোভাবেই কোনো শত্রু খুঁজে পাওয়া না যায়, তবে বিশ্বকাপ ফুটবলের মতো সাধারণ বিষয়কে কেন্দ্র করে ঠিকই সমর্থকরা শত্রু খুঁজে নেয়। শত্রু কেবল খুঁজে বের করলেই হবে না, তাকে যে কোনোভাবেই হোক ঘায়েল করতে হবে, প্রয়োজনে মেরে ফেলতেও হাত কাঁপে না। যেমনটা সাভারে হাসানকে মেরে ফেলতে এতটুকু চিন্তা করল না বিশ্বকাপ ফুটবলে অন্য কোনো দলের সমর্থকরা। ব্রাজিল ক্রোয়েশিয়ার সাথে হেরে যাওয়ার পর এমন নির্মম ঘটনা ঘটে সাভারে। ওই ঘটনার পর হাসান যে জুতার কারখানায় কাজ করতেন তা এখন বন্ধ হওয়ার মতো অবস্থা, কারণ হাসান নিহত হওয়ার পর ওই এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে। ব্রাজিল হেরে যাওয়ার কারণে ওরা উল্লাস করতেছিল, লাফালাফি করতেছিল। পরে ফ্যাক্টরির ওয়ার্কারে বের হওয়ার পরে জিজ্ঞেস করছে এত লাফালাফির কী আছে, তখনই হাতাহাতি শুরু হয়, মারামারি শুরু হয়ে যায়। এর মধ্যে এই অনেক মারধর চলে। একজনকে কখন নিয়ে গেছে পিছনে বলতে পারি না, তারপর পিছনে নিয়ে ওকে ছুরি দিয়ে আঘাত করে। আঘাত করার পরে সবার ওই পাশের মহিলারা চিল্লাচিল্লি করে। চিল্লাচিল্লি করার পরে ওকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। হসপিটালের ওখানে মারা যায়। আবার শত্রু যদি আগে থেকে চিহ্নিত থাকে এবং সেই শত্রু যদি কোনোভাবে বিশ্বকাপ ফুটবলে অন্য আরেক দলের সমর্থক হয়, তবে তো কোনো কথাই নেই। ঠিক সেরকমই একটি ঘটনা ঘটেছে হবিগঞ্জের বাহুবলে। ব্রাজিল ছিল ওই রুবেল করি, যে রুবেল আর মুয়াশির, আর আমার বাতিজা রুকন মিয়া ছিল আর্জেন্টিনার। এই দুই দলের খেলা শেষে তর্ক নিয়ে তারা একটা সংঘর্ষ করছে। তারা 25-26 জনে মিলে আমার বাইরে জখম করছে। এই তারার পূর্বের যেহেতু পরে মেডিকেলে নিয়ে ওনাকে আমরা চিকিৎসাধীন, মারা গেছে তাৎক্ষণিক অবস্থায়। সেই হাজার হাজার মাইল দূরের আর্জেন্টিনা কিংবা ব্রাজিল, অথচ তাদের সমর্থনে মারামারি করে মানুষ মরছে বাংলাদেশে। কাতারে বিশ্বকাপ ফুটবল চলা অবস্থায় বাংলাদেশে এবার 15 জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। বলা হচ্ছে এটি একটি রেকর্ড ঘটনা, কারণ যে দেশটি কখনোই বিশ্বকাপে খেলার সুযোগ পায় না, সেই দেশটিতে অন্য দেশকে সমর্থন করতে গিয়ে 15 মানুষ মারা যেতে পারে, তার রেকর্ড বইয়ের কোথাও খুঁজে পাওয়া যায় না। বিশ্বকাপকে কেন্দ্র করে শুধু কি এত মৃত্যু, অসংখ্য মানুষ আহত হওয়ার মধ্য দিয়েও নজিরবিহীন সব ঘটনা ঘটেছে বাংলাদেশে, যেমনটা ঘটেছে কুষ্টিয়ায়। যখন আর্জেন্টিনা গোল দেয় ঠিক আছে, তখন মনে করেন যে ওরা চলে যায়। চলে যাওয়ার পরে তারপরে মনে করেন যে শোধ দেওয়ার পর আবার ফিরে আসে ওখানে।
সেই স্থানে ফিরে আসার পরে মনে করেন যে সমান সমান যখন ড্র হয়ে গেছে, তারপর মনে করেন টাইব্রেকারে আমরা জিতে গেছি। এই সুযোগে মনে করেন যে নেতা এসে মনে করেন যে আমার মুফি নামে একজন ওই ছেলেকে মনে করেন যে বাটাম দিয়ে বাড়ি মারি শার্টটা সেলাই দিছে। তখন মেলা লোক হয়ে গেল, লাঠি ছুটালে আমরা তখন ঠেকাতে যাই। ঠেকাতে গেলে পারে মনে করেন আমাদের গায়েও লাগে, আমাদের 3 জনের গায়ে লাগে। হয়তো আমাদের বাটামের বাড়ি লাগছে, হয়তো কাটিনি, তাদের একটু আদলা মাদলায় কাটে গেছে। এইটাতে আমাদের নামে কেস করে। কেস করলে পারে এখন ওরা আমাদের নামে কেস করে। কেস করলে পারে এখন আমরা পারি না, ওরা পারি না, আমরা সব পলাতক। আবার নাটোরে প্রতিপক্ষ জিতে যাচ্ছে এটা মেনে নিতে না পেরে ডিশের লাইন কেটে দিয়েছে আরেক দলের সমর্থকরা। সেই থেকে তুমুল সংঘর্ষ, তাতে আহত অন্তত 6 জন, যাদের মধ্যে কারো কারো অবস্থা এখনও আশঙ্কাজনক। ঘরে থেকে বের হয়ে যায় দেখে যে ডিশ লাইনের তার কেটে দিছে। তারপরে বাজারের ভিতর লোকজনের সাথে ধরেন পাটাপাটি মানে তর্কাতর্কি হচ্ছিল। হওয়ার পরে সেদিনকে ওই অবস্থা ছিল, তারপরে পরের দিনকে গ্যাঞ্জাম হয়েছে। এসব ঘটনা শুনলে হয়তো মেসি, নেইমাররাও লজ্জা পেয়ে যেতে পারে। সমাজবিজ্ঞানী ও অপরাধ বিজ্ঞানীদের মতে বিশ্বকাপ খেলা দেখাকে কেন্দ্র করে বাংলাদেশে যেভাবে হত্যাযজ্ঞ চলেছে তা সমাজের কিছু লুকায়িত ভয়ঙ্কর বিষয়কে সামনে নিয়ে এসেছে। আমাদের মতো বাংলাদেশেই কিন্তু একমাত্র যে ঘটনাগুলো ঘটেছে এতগুলো খুনের ঘটনা। ইরানে দেখেছি সেখানে পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে, পুলিশ মেরেছে, কিন্তু একদম এই মানুষের সাথে মানুষের সংঘর্ষ শুধুমাত্র একটি দলকে কেন্দ্র করে বা একটি দল যে ধরুন বের হয়ে যাচ্ছে ওয়ার্ল্ড কাপ থেকে, সেটাকে যেভাবে মানুষ এনজয় করছে, এই যে মানুষের কষ্টে আমাদের খুশি হচ্ছে, এই ধরনের মনস্তত্ত্ব কিন্তু আপনাকে পরবর্তীতে বড় বড় অপরাধের দিকে ঠেলে দিবে। আবেগের জন্য আমরা পরিচিত সারা পৃথিবীতে। আসলে বাঙালি মানুষের যে আবেগ, সেটা আমাদের পজিটিভ আবেগের জন্য। যেমন ধরেন 52 ভাষা আন্দোলন আমাদের, সেটা আবেগের ফল, তাই না? রক্ত দিয়েছে আমাদের আগের প্রজন্ম। তারপরে 71 আপনি দেখেন আবেগের ফল, কিন্তু এখন আবেগ হয়ে গিয়েছে আসলে নেতিবাচক। আমরা আবেগ দেখাই হলো যে এই আর্জেন্টিনা, ব্রাজিল এই দলকে সাপোর্ট করতে গিয়ে মারামারি এবং একজনের জীবন নিয়ে আমি আবেগ প্রকাশ করছি। তার মানে ইতিবাচক আবেগ আমাদের পরিচয়, সেটা থেকে আমরা বেড়ে আসছি। এর কয়েকটা কারণ থাকতে পারে। আমি মনে করি যে পারিবারিক অনুশাসন, পরিবারই সমাজের একটা অংশ। আসলে পরিবার থেকে সেই শিক্ষাটা দেয় না যে দেখো বাবা, তোমার আবেগ থাকতেই পারে, তুমি দলকে সমর্থন করতেই পারো, কিন্তু সেটা তোমার আনন্দের জন্য, কাউকে মারার জন্য না। আমরা কারো ক্ষতি দেখলে এখন খুশি হয়। ফেসবুকে যখন আমরা দেখি যে কেউ কোনো প্রমোশন পেয়েছে, কেউ কোনো বড় জায়গায় যেতে পেরেছে, আমরা কিন্তু খুব একটা খুশি হই না, এবং অনেক সময় আমরা ইচ্ছা করে লাইকও দিই না, যেটা হয়তো দিতে পারি। সো যে মানুষের মনস্তত্ত্বে যে ধরনের পরিবর্তন এসেছে এই সামাজিক পরিবর্তনগুলোর সাথে সাথে, এবং মানুষের ইন্ডিভিজুয়াল ইন্টারেস্ট এবং দলগত ইন্টারেস্ট এত বেশি কনসেন্ট্রেট করে এখন, রেদার দেন আপনার একটা বড় কালেকটিভ ইন্টারেস্টকে, আমি মনে করি সেটা কিন্তু আমাদের বাংলাদেশের জন্য এক ধরনের অশনি সংকেত স্বরূপ। আমার আরেকটা মনে হয় যে এই সমাজে এখন আগের চেয়ে অনেকেই ফ্রাস্ট্রেশন কাজ করে। কোথায় জানি কি সমাজের মধ্যে এক ধরনের একটা বিস্ফোরণ মানুষের মধ্যে, যেটা মানুষ পজিটিভ কিছু পাচ্ছে না, নেগেটিভ অ্যাক্টিভিটির মাধ্যমেই প্রকাশ করছে আর কি। যেমন এই যে একটা অকেশন দরকার তাদের কোনো কিছু করার জন্যে, তাদের ফ্রাস্ট্রেশনকে বাইরে আনবার জন্য কিছুটা দরকার। এই যে খেলা এটা একটা বলতে পারেন উদাহরণ। এরা অন্য কিছুতে এরকমই করবে। তারপরে আমি মনে করি যে এটা সংস্কৃতির একটা ব্যাপার আছে। যেমন ধরুন আজকালকার ইয়তরা দক্ষিণী মুভি দেখে। ভারতের দক্ষিণী মুভি টাইপের মুভি, যেমন মারামারি হলো তাদের মুভির একটা এন্টারটেনমেন্ট। তো তারা দেখে সেটা কোথায় অ্যাপ্লাই করবে, তারা যা যা করে এই সমাজের জীবনে, তার মাধ্যমেই তার এই হিরোইজম বলেন আর যেটাই বলেন, মানে এটা প্রকাশিত হয় এই অ্যাক্টিভিটির মাধ্যমে। এটারই একটা বহিঃপ্রকাশ আর্জেন্টিনা এবং ব্রাজিলের এই সমর্থকদের মারামারি এবং জীবন নিয়ে নেওয়া। এই পর্যায়ে থাকছে দেশে দেশে তারুণ্য। ওই দিন আমরা এই স্টর্মের মুখোমুখি হয়েছিলাম। ওই দিন আসলে আমার খুব ভয় লাগছিল। শীতকালে যখন তাপমাত্রা 10-এর নিচে নেমে যায় তখনই আমাদের অবস্থা খারাপ হতে থাকে, এমনকি অনেক প্রাণহানির ঘটনাও ঘটে বাংলাদেশে। এরকম তাপমাত্রায় টিকে থাকাই যেখানে আমাদের জন্য কঠিন, সেখানে শীত প্রধান দেশে গিয়ে যখন -30 কিংবা -40 ডিগ্রি তাপমাত্রায় থাকতে হয়, তখন আসলে পরিস্থিতি কি দাঁড়ায়? বিশেষ করে যুক্তরাষ্ট্র ও কানাডায় সম্প্রতি যে স্মরণকালের ভয়াবহ তুষারঝড় হয়েছিল,
ওই সময়টিতে কি অভিজ্ঞতা হয়েছিল সেটাও আমরা জানার চেষ্টা করব আমাদের তরুণদের মাধ্যমে। 2022 বিদায় নেয়ার আগের দিনগুলোতে যুক্তরাষ্ট্র দেখেছে তাদের স্মরণকালের ভয়াবহ এক তুষারঝড়। হিমাঙ্কের নিচে 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায় তাপমাত্রা। সর্বোচ্চ সতর্কতার আওতায় ছিল 25 কোটি আমেরিকান, যা মোট জনসংখ্যার 60%। সবচেয়ে খারাপ অবস্থা ছিল বাফেলোতে। কমপক্ষে 35 ইঞ্চি পুরু বরফের আস্তর জমে যায় সেখানে। ওই তুষার ঝড়ে যে ভয়াবহ ধ্বংসলীলা আর প্রাণহানির কারণ হয়েছিল তা কাছে থেকে দেখেছেন যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিরা, বাংলাদেশি তরুণরা। বাংলাদেশি হিসেবে সেটা ছিল তাদের জন্য সম্পূর্ণ ভিন্ন এক অভিজ্ঞতা। আমাদের এই ইডি সিটিটা বাফেলোর পাশে অবস্থিত, 40 থেকে 50 মিনিটের মতো দূরত্ব। বাফেলোতে কয়েকদিন আগে যে স্নোস্টর্মটা হয়েছে সেই স্নোস্টর্মটাতে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি, কারণ বাফেলো সচরাচর নিয়মিত স্নো দেখে অভ্যস্ত, বাট এই টাইপের স্নোস্টর্ম লাস্ট 100 ইয়ার্সে কেউ কোনোদিন দেখেনি। এবং সেখানে মোট 60 to 61 পিপলের উপরে মারা গেছে এবং গভর্নমেন্ট এইটাকে একটা ডিজাস্টার হিসাবে ঘোষণা করছে অলরেডি। মাত্র 4 মাস আগে কানাডায় উচ্চশিক্ষা নিতে এসেছিলেন সুজন। এসেই তাকে দেখতে হয়েছে ভয়ঙ্কর এক তুষার ঝড়। এয়ারপোর্টে গিয়েছিলাম নতুন একজন ভাইকে রিসিভ করার জন্য। ওই দিন বেসিক্যালি স্নো স্টর্ম ছিল, তো ওই দিন আমরা এই স্টর্মের মুখোমুখি হয়েছিলাম। ওই দিন আসলে আমার খুব ভয় লাগছিল যে রাস্তাঘাট এমনভাবে বরফে আচ্ছন্ন হয়ে গিয়েছিল যে আসলে আমরা রাস্তার কোনো কিছু দেখতে পাচ্ছিলাম না। ইভেন সামনে যে গাড়ি ছিল এই গাড়িটাও আমরা ভালো মতো দেখতে পাচ্ছিলাম না, যেন মনে হচ্ছিল কখন না জানি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এটা আসলে আমার মন্ট্রিয়ালের প্রথম এবং জীবনের প্রথম এরকম কোনো স্নো দেখে আমি ভয় পেয়েছিলাম। এদিকে মাত্র 3 মাস হলো কানাডায় এসেছেন ফয়সল। বাংলাদেশে 3 মাস আগে তিনি ছিলেন 30 ডিগ্রি তাপমাত্রায়, আর এখন তিনি কানাডায় আছেন -30 ডিগ্রি তাপমাত্রায়। প্রথম আসলে স্নো যখন ফার্স্ট লাইফের স্নো দেখলাম তখন অনেক ভালোই লাগতো, কিন্তু আস্তে আস্তে যখন দিন চলে যাচ্ছে তখন বিষয়টা ভালো লাগার সাথে সাথে একটা হ্যাসেলও মনে হয়। যেমন বাইরে ছোট্ট একটা গ্রোসারি বা কোনো একটা ছোট একটা কাজের জন্য যেতে হবে, একদম সম্পূর্ণ জ্যাকেট বুট পরে একটা 10-15 মিনিটের আরও বেশি একটা প্রিপারেশন নিতে হয়। প্লাস ক্লাসরুম, মাঝে মাঝে যে ক্লাস দেখা যাচ্ছে যে আমার এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিংয়ের দূরত্বটা অনেক বেশি, তো ক্লাসে যেতে হলে দেখা যাচ্ছে তখন একটা হ্যাসেল হয়ে যায়। প্লাস এটা তো আছেই, আর হচ্ছে যখন রাস্তাগুলো অনেক বেশি আনডুলেটেড হয়, অনেক ঢালু হওয়ার কারণে দেখা যাচ্ছে যে যখন বরফ গলতে শুরু করে তখন রাস্তাঘাট অনেক স্লিপারি হয়ে যায়। এই সব কিছু মিলে হচ্ছে একটা মানসিক একটা প্রভাব তো থাকেই। আরেকটা বিষয় কারণ হচ্ছে তখন মন চায় না যে বাইরে যাই বা এরকম একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে যখন স্নো সিচুয়েশনটা থাকে তখন হচ্ছে চারপাশে অনেক গ্লুমি থাকে, মানে সানলাইটটা না আসার কারণে তখন একটা দেখা যাচ্ছে যে মানসিকভাবে একটু ডিপ্রেসিং ফিল হয়। বাট সব কিছুই মানিয়ে নিচ্ছে আসলে। কখনো -30 -40 হয়ে যায়, আবার কখনো ক্লাসে চলে আসে। তো যখন 30 হয়, ব্লিজার্ড থাকে, তখন অফিসে যেতে খুব অসুবিধা হয় যদি পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতে হয়, ক্যালগারি ট্রানজিট। তখন দেখা যায় যে বাস স্ট্যান্ডে ওয়েট করাটা একটা খুব টাফ বিষয়, যে অলমোস্ট এভরিথিং ফ্রোজেন হয়ে যায়, ব্যাগ ট্যাগ সব কিছু। তাপমাত্রা যতই মাইনাসের নিচে নামুক, জীবন এখানে কখনোই থেমে থাকে না, বরং জীবনকে চালাতে হয় রীতিমতো লড়াইয়ের মধ্য দিয়ে, যার একটি প্রতিদিন বরফের স্তূপ থেকে গাড়ি ও বাড়িকে উদ্ধার করা। চারিদিকে কেবল সাদার হাতছানি, প্রতিটি ঘরবাড়ি যেন টুকরো টুকরো বরফখণ্ড। শীতের সময়টাতে বরফ পরিষ্কার করাটা একেবারে সকালবেলার একেবারে বলা যায় যে প্রথম কাজ। আপনি যদি রেগুলার বরফ পরিষ্কার না করেন তাহলে আপনার সিঁড়িটা কিছু সময় পরে বরফে ঢেকে যাবে এবং এটা শক্ত হয়ে যাবে, ফলে আপনি বাসায় উঠতেই পারবেন না। আপনি যদি বাসায় ওঠার চেষ্টা করেন সেই শক্ত বরফে আপনি হয়তো বা পড়ে যাবেন।
ব্যথা পাবেন, হাত পাও ভেঙে যেতে পারে। বাংলাদেশের সাথে তুলনা করলে কানাডার জীবনযাত্রা নানা দিক থেকে আলাদা। সেই আলাদার সব কিছুই যে বাংলাদেশি তরুণদের জন্য ভালো এমনটি ভাবার কোনো সুযোগ নেই। মানুষের যে ধারণা তার আংশিক সত্য, পুরোটা না। এখানে জীবনযাপন অনেক ভালো, তবে এখানে অনেক মানুষকে কষ্টও করতে হয়। যেমন যখন উইন্টার চলে আসে, এই উইন্টারের ভিতরে যখন খুব বেশি স্নো স্টর্ম হয়, এটা আসলে মানে সব কিছুর জন্য আমাদের জন্য ক্ষতিকর, এবং এই স্নোর ভিতরে আমরা বেরোতে পারি না। এরপরে এখানে আরেকটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমরা আসলে এখানে বাস করে, আমাদের রিলেটিভসগুলো কিন্তু বাস করে বাংলাদেশে। এটা আমাদের বড় একটা গ্যাপ, যে আসলে আমরা সবসময় আমাদের এই রিলেটিভস, আমাদের আত্মীয় স্বজন, বাবা মা, এদেরকে আমরা সবসময় ফিল করি। এই জিনিসটা আসলে আমরা এখানে অনেক কিছু পেলেও এই জিনিসটা আমরা কোনোভাবেই কিন্তু আমরা পূর্ণ করতে পারি না। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের বড় একটা গ্যাপ। আর এখানকার লাইফস্টাইল অবশ্যই বাংলাদেশ চেয়ে বেটার, তবে মানে বাংলাদেশি মানুষ যেভাবে চিন্তা করে যে আমেরিকা, কানাডা থাকলে মনে হয় তারা না জানি আকাশের চাঁদ পেয়ে গেছে, আসলে বিষয়টা এরকম না। এখানকার মানুষকে অনেক স্ট্রাগল করতে হয়। এখানকার মানুষ রোবোটিক্সের মতো। কানাডাতে যারা আসেন, এখানে এসে আমি দেখেছি যে তারা দিন রাত পরিশ্রম করেন। তারা সকালে বের হন, অনেক সময় রাত 12টার সময় বাসায় ফেরেন, নানান রকম কাজ করেন। হয়তো বা কেউ ক্লাস করছেন, পড়াশোনার শেষে তারপরে আবার পার্ট টাইম জব করছেন, এরকমের। মানে এখানে লাইফটা খুব ইজি তা না, তবে হ্যাঁ, আপনি যদি এখানে পরিশ্রম করেন, পরিশ্রমের একটা সুফল আপনি পাবেন, পরিশ্রমের যথাযোগ্য মর্যাদা আপনি পাবেন, সেটা সত্য। কিন্তু এখানে বসে বসে যে আপনি খুব ভালো থাকবেন তা অবশ্যই না। আপনাকে যথেষ্ট পরিশ্রম করতে হবে, এবং এখানে লাইফ ভীষণ স্পিডি। বরফে আটকে থাকা অদ্ভুত এই জীবনে তারা যেন আরও বেশি খুঁজে ফিরেন দেশে ফেলে আসা স্বজনদের। আবার সম্পূর্ণ আলাদা এই জীবনযাত্রার সাথে অনেকেই মানিয়ে নিয়েছেন নিজেদের মতো করে। দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ পর্যায়ে। শেষ করার আগে তরুণদের উদ্দেশ্যে বলতে চাই, এটি আপনাদেরই অনুষ্ঠান, তাই আপনাদের বেশি বেশি মতামত আশা করছি। মতামত পাঠানোর ঠিকানা এখন যৌবনজার এই 3টি শব্দের সংক্ষিপ্ত রূপ ejj@ntbbd.com। আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে www.ntbbd.com। আবার আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ইউটিউব কিংবা ভেরিফাইড ফেসবুক পেজে। দর্শক, আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর অবশ্যই আস্থা রাখুন তারুণ্যের শক্তির উপর।